জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা তার ভাষণে ন্যায় বিচার, সংস্কার এবং নতুন করে আন্তর্জাতিক সংহতির আহ্বান জানান। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠান প্রস্তুতির কথাও বলেন প্রধান উপদেষ্টা। জানান, রোহিঙ্গা সংকট সমাধানে রাখাইনে স্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে কোনো যৌথ প্রচেষ্টায় সহযোগিতা দিতে প্রস্তুত বাংলাদেশ। যুক্তরাষ্ট্র থেকে মল্লিকা খানের রিপোর্ট। জাতিসংঘ সনদের ৮ দশক পূর্তি উপলক্ষে এই মহান পরিষদে উপস্থিত সকল সদস্য রাষ্ট্রকে অভিনন্দন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ২৬ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেন। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের জাতিসংঘের ঐতিহাসিক সাফল্যের প্রশংসা করে বহুপাক্ষিকতা জোরদার করতে এবং উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বর যাতে শোনা যায় তা নিশ্চিত করতে সংস্কারের জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দেন। ৮ দশক ধরে জাতিসংঘ ধারাবাহিকভাবে তার ডক্টর ইউনূসের ভাষণের দিনই জাতিসংঘ সদর দপ্তরে অসংখ্য বাংলাদেশিদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অন্তর্বর্তী সরকারের প্রধানের সমর্থনে বিএনপি, জামায়াত, এনসিপির সমর্থকরা অবস্থান নেন। আওয়ামী লীগ ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন স্লোগান দেন। এনসিপি এবং তার সহযোগী সংগঠন এবং বিএনপি থেকে শুরু করে জামাতের সকল সদস্য এখানে অংশ নিয়েছে। আমরা ফ্যাসিবাদ বিরোধী যে কোনো শক্তি রুখে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে প্রস্তুত আছি। সাধারণ প্রবাসীরা বলেন, প্রবাসের মাটিতে এমন রাজনৈতিক কর্মসূচি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। এ সময় রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রবাসীদের ভোটাধিকার সহ নানা দাবি তুলে ধরেন প্রবাসীরা। প্রধান দাবি আজকের এই জাতিসংঘের সামনে যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। প্রবাসীর সবচেয়ে বেশি অবদান আছে রেমিটেন্স পাঠিয়ে। আমাদের প্রবাসীদের ভোটাধিকার যেন নিশ্চিত হয়। বিশ্বের যেখানে বাংলাদেশিরা আছেন প্রতিটা বাংলাদেশি জানে তাদের ভোটের অধিকার রাখতে পারে। মল্লিকা খান, মাই টিভি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিল অধিবেশনে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। জামায়াত আমির বলেন, যুবকরা যোগ্যতা অনুযায়ী কাজ পাবেন। জামায়াত চায় জনগণের সহযোগিতার ঘুণে ধরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। মানুষের সমস্যার সমাধান হয় না। রাজধানীর কাকরাইলে আইইডিবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানে যোগ দেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, আগামীতে বাংলাদেশে জামায়াত ইসলামী ক্ষমতা এলে দাবি আদায়ে কাউকে ১ মিনিটের জন্য কর্মস্থল ফেলে রাস্তায় আসতে হবে না। আমরা এই গুণে ধরা বাংলাদেশ ইনশাআল্লাহ বদলাতে চাই। ৫ বছরে উন্নয়নের বুলেট ট্রেন আমরা চালু করতে পারবো না, কিন্তু ইনশাআল্লাহ এক্সপ্রেস ট্রেন আমরা চালু করতে পারবো। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি এই দেশের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন, তাহলে ১ মিনিটের জন্য আপনার কর্মস্থল ছেড়ে রাস্তায় আসতে হবে না দাবি আদায়ের জন্য। ভাঙাচোরা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, কাজের ভিত্তিতে মর্যাদা নির্ধারণ ও দুর্নীতিরোধ, এই ৩টি বিষয়কে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে বলেও জানান ডক্টর শফিকুর রহমান। ভোগ পেতে আছে ১৮ কোটি মানুষ, যে আমরা স্বাধীন একটি দেশে মানুষের মতো মানুষ হয়ে বসবাস করতে পারবো, মর্যাদা নিয়ে বসবাস করতে পারবো। যা পারিনি আগামীতে তা হবে না, এটা আমি মেনে নিতে রাজি নই। এই না পারার ইতিহাস থেকেই আমাদেরকে পেরে ওঠার ইতিহাস তৈরি করতে হবে ইনশাআল্লাহ। আমাদের শিক্ষা ব্যবস্থা না নৈতিক না বৈষয়িক কোনো মানের ধারে কাছেও নেই। এই শিক্ষা ব্যবস্থায় মানুষের মেধার অপচয় হয়, সময়ের অপচয় হয়, অর্থের অপচয় হয়। আয়নাঘরের মতো সংস্কৃতি বাংলাদেশে আওয়ামী লীগ সরকার শুরু করেছিল, যা ভবিষ্যতে আর কখনো হতে দেওয়া হবে না বলেও জানান জামায়াত আমির। এ সময় ইনসাফের ভিত্তিতে জনগণের জন্য কাজ করবেন বলেও জানান জামায়াত ইসলামের আমির। আয়নাঘর নামের কুখ্যাত টর্চার সেল, এক ধরনের গ্যাস চেম্বারের মতোই যার অবস্থান, এই সংস্কৃতি ফ্যাসিস্ট বিগত সরকারের হাতেই বাংলাদেশে তৈরি হয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ বিকেল ৩টায় কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠেয় ওই সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সম্মেলন ঘিরে ইতিমধ্যে কুমিল্লা নগরীর টাউন হল মাঠ সহ নগরীর প্রধান প্রধান সড়কে তৈরি করা হয়েছে অসংখ্য তোরণ। নেতাকর্মীদের ব্যানার, পোস্টার, ফেস্টুনে সাজানো হয়েছে মঞ্চ ও নগরীর সব সড়ক। এরই মধ্যে সম্মেলনস্থলে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। সম্মেলনের উদ্বোধক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দর্শক, এই মুহূর্তে সম্মেলন স্থল থেকে এ বিষয়ে আরো তথ্য জানাচ্ছেন প্রতিনিধি আবু মুসা। দীর্ঘ 16 বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা দেখছেন ইতিমধ্যেই কিন্তু মঞ্চ প্রস্তুত করা হয়েছে। বিকেল 3টায় আনুষ্ঠানিকভাবে সম্মেলনটি শুরু হওয়ার কথা রয়েছে। আমরা দেখছি এখানে নেতাকর্মীরা দলে দলে আসছেন, বিভিন্ন ইউনিট থেকে পর্যায়ক্রমে নেতাকর্মীরা আসছেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই সম্মেলনে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু ভার্চুয়ালি এখানে বক্তব্য রাখার কথা রয়েছে। পাশাপাশি প্রধান বক্তা হিসেবে সম্মেলনস্থলে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জনাব বরকতুল্লাহ বুলু, বিএনপির ভাইস চেয়ারম্যান। এছাড়াও কিন্তু আমরা জেনেছি বিশেষ অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন, তারপর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া এবং জনাব আবুল কালাম আজাদ শিল্প বিষয়ক সম্পাদক এবং বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া সহ আরও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এই প্রোগ্রামের সভাপতিত্ব করছেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক, যিনি ইতিমধ্যে আমরা জেনেছি সভাপতি পদে নির্বাচিত হতে যাচ্ছেন জনাব জাকারিয়া তাহের সুমন এই সম্মেলনের সভাপতিত্ব করবেন। পাশাপাশি আমরা জেনেছি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, তিনি কিন্তু এই সম্মেলনের সঞ্চালনায় রয়েছেন। তো আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, কিছুক্ষণের মধ্যেই হয়তো এই সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং শুরু হবে, এবং তারেক রহমান কিন্তু ভার্চুয়ালি এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল কুমিল্লার সম্মেলনের স্থল থেকে সর্বশেষ অবস্থা। মুসা, আপনাকে ধন্যবাদ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন নির্বাচনে কোনো পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করা যাবে না। আগারগাঁওয়ে নির্বাচন কর্মকর্তা সম্মেলনে তিনি এই কথা বলেন। সুষ্ঠু নির্বাচন আয়োজনের এ ধারা পরবর্তীতেও অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি। আইন অনুযায়ী আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, এনআইডি সংক্রান্ত কোনো ধরনের ভোগান্তি মেনে নেওয়া হবে না। আর সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে আগামী নির্বাচন হবে চ্যালেঞ্জিং। শ্রমিকদের বেতন বৃদ্ধির ইস্যুকে কেন্দ্র করে আজও বন্ধ রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী বাস চলাচল। বৃহস্পতিবার রাত থেকে পূর্ব ঘোষণা ছাড়াই টানা 2 দিন বাস বন্ধ রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকালেও রাজশাহীর শিরোইল বাস স্ট্যান্ডে এসে বাস না পেয়ে বিপাকে পড়েন যাত্রীরা। তাদের অভিযোগ, অগ্রিম টিকিট কাটা থাকলেও টাকা ফেরত দেওয়া হচ্ছে না, এমনকি কোনো বিকল্প ব্যবস্থাও রাখা হয়নি। ফোন করলেও পরিবহন কর্মকর্তারা সাড়া দিচ্ছেন না। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। যদিও এই রুটে একতা ট্রান্সপোর্টের বাস স্বাভাবিকভাবে চলাচল করছে। সম্প্রতি শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করলে কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। সংকট নিরসনে গত 23 সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক ও মালিক পক্ষের বৈঠকে চালক, সুপারভাইজার ও সহকারীর বেতন বৃদ্ধির সিদ্ধান্ত হয়। কিন্তু বাস্তবায়নের আগের রাতেই মালিকরা হঠাৎ করে বাস বন্ধ করে দেন। টিকিট করছিলাম গতকালকে, তো আজকে বললো যে ধর্মঘটের জন্য আমাদের বাসটা বন্ধ আর কি, তো আপনি টিকিটটা নিয়ে আসেন, টিকিটটা ক্যান্সেল করে আপনি টাকা ফেরত নিয়ে যান। একটাতে আমাদের রিয়াজপুর টিকিট কাটা ছিল, সেখান থেকে হঠাৎ করে জানাইলো যে বাস বন্ধ হয়ে গেছে, যার জন্য একটা তো বিভ্রান্তি, অনেক কষ্ট করে অন্য জায়গা থেকে টিকিট ম্যানেজ করতে হয়েছে। সরকারি কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে টাঙ্গাইলে গড়ে তোলা হয়েছে শত শত অবৈধ করাতকল। অভিযান ও জেল জরিমানা করেও ঠেকানো যাচ্ছে না এসব অবৈধ করাতকল। ফলে জেলার বিভিন্ন পাহাড়ি অঞ্চল সহ সংরক্ষিত বনের শাল, গজারি গাছ উজাড় করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। দেশের মধ্যাঞ্চলে অবস্থিত 64টি জেলার একটি প্রায় 3500 বর্গ কিলোমিটারের টাঙ্গাইল জেলা বনাঞ্চল ও প্রাকৃতিক সম্পদে ভরপুর।
টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় গড়ে উঠেছে অনুমোদনহীন শত শত অবৈধ করাতকল, যা প্রকৃতির গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এসব করাতকলের কারণে দিন দিন উজাড় হচ্ছে সংরক্ষিত বনের শাল ও গজারি গাছ। পৌরসভার ভিতরে তো কোনো অবৈধ কোনো মিল নাই, তারপর বাইরে কারণে আঙ্গর অনেক অসুবিধা হয় আর কি। বৈধ যেগুলো আছে এগুলো রাখে, অবৈধ তো আসলে অবৈধই, অবৈধ জিনিসটা চালানো সঠিক না। টাঙ্গাইল বন বিভাগ সূত্র জানায় 2023 সালের ডিসেম্বর পর্যন্ত জেলার মোট অবৈধ করাতকলের সংখ্যা 470টি, আর বৈধ লাইসেন্সধারী করাতকল রয়েছে মাত্র 163টি। আইন অনুযায়ী সংরক্ষিত বনের 12 কিলোমিটারের মধ্যে করাতকলের লাইসেন্স দেওয়া নিষিদ্ধ। পৌরসভার বাইরে কোনো লাইসেন্স দিচ্ছে না তারা। আমরা বৈধভাবে ব্যবসা করার জন্য ইচ্ছা প্রকাশ করতেছি, কিন্তু তারা কোনোভাবে আমাদের লাইসেন্স দিবে না। বনের 10 কিলোমিটার দূরে বাইরে থাকলে লাইসেন্স দেওয়ার নিয়ম আছে, কিন্তু আমাদের যে পাহাড়ের যে মিল, এই না 10 কিলোমিটারের নাই, বাইরে নাই, 10 কিলোমিটার এই ভিতরে আর কি। এসব করাতকলে রাখা হয়েছে বিভিন্ন প্রজাতির সারি সারি বনের গাছ। সেগুলো প্রকাশেই শ্রমিক ও মালিকরা চিরাই করে স্থানীয় সহ দূর দূরান্তের ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে। যদিও বন বিভাগ ও প্রশাসন বলছে অবৈধ করাতকল বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। অবৈধ যত করাতকল আছে সেগুলোর বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে থাকি। অবৈধ করাতকল পুনর্নির্মাণের চেষ্টা করা হয়, সেক্ষেত্রে আমরা বন বিভাগকে নির্দেশনা দেওয়া আছে যে তারা সার্বক্ষণিক আমাদেরকে তথ্য দিবেন। অবৈধ করাতকল বন্ধ না হলে ধ্বংস হয়ে যাবে শাল গজারি বনের সবুজ বনায়ন, নষ্ট হবে পরিবেশের ভারসাম্য। সচেতন মহলের দাবি, অবৈধ করাতকল বন্ধে প্রশাসনকে নিতে হবে আরও জোরালো ও টেকসই উদ্যোগ। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। মাদারীপুরে শিক্ষকদের হাজিরার জন্য বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা মেশিন স্থাপনের 6 বছরে একদিনও হয়নি ব্যবহার, নেই বিদ্যুৎ কিংবা ইন্টারনেট সংযোগও। ফলে কোনো কাজেই আসছে না এই আধুনিক যন্ত্রটি। সরকারের গচ্ছা লাখ লাখ টাকা, এতে ক্ষুব্ধ খোদ শিক্ষকরাই। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা দায়সারা জবাব দিলেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। প্রতিনিধি মাসুদুর রহমান সর্দারের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। মাদারীপুর সদর উপজেলার 109 নং পেয়ারপুর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়। 1948 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়ে 175 জন শিক্ষার্থীর বিপরীতে 7 জন শিক্ষক কর্মরত। 2018-19 অর্থবছরে বিদ্যালয়ের শ্রেণীকক্ষের ভেতরে বসানো হয় শিক্ষকদের ডিজিটাল হাজিরা মেশিন। এখন পর্যন্ত এর সুফল মেলেনি। এদিকে পৌর এলাকার 1 নং চর্মগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আগমন ও প্রস্থানের জন্য বসানো ডিজিটাল হাজিরা মেশিনে নেই বিদ্যুৎ কিংবা ইন্টারনেট সংযোগ। তাই অলস পড়ে থাকা যন্ত্রটি কোনো কাজেই লাগেনি। একই অবস্থা পৌর শহরের রেজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অধিকাংশ বিদ্যালয়ের। তদারকি আর রক্ষণাবেক্ষণের অভাবে পুরো প্রকল্প এখন ভেস্তে যেতে বসেছে। অথচ বিদ্যালয়ের উন্নয়নের জন্য বরাদ্দকৃত অর্থ দিয়ে যন্ত্রগুলো কিনতে শিক্ষকদের বাধ্য করে কর্তৃপক্ষ। এটা কোম্পানির ওয়েতে মাধ্যমে আমাদের দিয়ে গেছেন, ওই দেওয়া পর্যন্তই এটার কোনো অ্যাক্টিভিটিস হয় নাই। পুরোপুরি সচল নাই আর কি, কারণ আমরা কখনো ইউজ করি না। লাগানো হয়েছে কিন্তু এটা কখনো চালু করা হয়নি। ইন্টারনেট সংযোগ না থাকার কারণে ওই জিনিসটা এতদিনে ব্যবহৃত না হওয়ার কারণে আস্তে আস্তে অকেজো হয়ে যায়। শিক্ষকদের আগমন ও প্রস্থানের জন্য ডিজিটাল হাজিরা মেশিনগুলোর বিষয়ে সদুত্তর নেই উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছেও। এইটা কেন ব্যবহার করছেন আসলে তো মুশকিল, যে এইটা তখন যে চিঠিটা ছিল আসলে ওই চিঠিটা না দেখলে বলা যাবে না। অবশ্য যন্ত্রগুলো কেনার কোনো অনিয়ম আর দুর্নীতি হয়েছে কিনা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানায় উপজেলা প্রশাসন। যদি কোনো কারণে এটা দেখা যাচ্ছে ফাংশনিং হচ্ছে না কিংবা যেই নির্দেশনা রয়েছে নির্দেশনার বাইরে কোনো কিছু হচ্ছে, তো আমরা এটার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করব এবং কার গাফিলতির কারণে কি সমস্যা হচ্ছে সেই বিষয়ে আমরা খতিয়ে দেখব এবং চিহ্নিত করব। সদর উপজেলার 202 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 1130 জন শিক্ষকের জন্য কেনা হয় ডিজিটাল হাজিরা মেশিন। একটি মেশিন কেনা বাবদ সর্বনিম্ন খরচ হয় 15,000 টাকা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক।